সালাম আলাইকুম। স্বাগত জানাই আমার এই ভিডিওতে। ১০০ বছর এগিয়ে ইরান, পরাশক্তির সূর্য অস্তাচলে। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের উপরে খুব বেশি ভিডিও আমি করি নাই। আসলে আমি বারবারই বলছি যে কয়টা বিমান ক্ষতিগ্রস্ত হলো, কারা কখন কোথায় আক্রমণ করলো, কতটা মিসাইল ছুড়লো, কতজন জেনারেল মারা গেল, কয়টা বিল্ডিং ধসে পড়লো, কয়টা ড্রোন আক্রমণ করলো, কখন কোথায়, এই বিস্তারিত বর্ণনা দেওয়া আসলে আমি সেই রকম সাংবাদিক না, আমার সেটা কাজও না। আমি বারবার বলছি এটা শুধু মরাল দিকটা আসলে আমার কনসার্ন, এবং আমি বলেছিলাম যে 50 বছর যুদ্ধটা চলুক, 50 বছর না হয় 50 মাস চলুক। আজকে বোধহয় 91তম দিন চলতেছে আর কি। যাই হোক, তো কম না, 3 মাস। কার কি প্রাপ্তি, কি লাভ হলো? ইরান আর আমেরিকার সাথে যদি তুলনা করা হয়, তাহলে আমেরিকার কাছে ইরান একটা মশা মাছির মতন, আমার যা মনে হয়। আর আপনারা সবাই জানেন যে যুদ্ধটা শুরু হওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প যেইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ঠোঁট চোখ মুখ ভাঙে, ওর যা স্বভাব সুলভ আচরণ আর কি, যেইভাবে যেইভাবে মানে অবজ্ঞা কিংবা জাস্ট ঘৃণাসূচকভাবে ইরানকে বিশেষায়িত করত, ইরানের সম্পর্কে কথাবার্তা বলতো, নাক ছিটকাতো, সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার বিষয়। কিন্তু কি লাভ হলো? শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এখন কি খবর, আপনারা কি জানেন? আচ্ছা, তার আগে আরেকটা বিষয় আমি এখানে আলাপ করতে চাই। এই আমি আরো আগেও বলছি, এখনো আবারও বলতেছি, এই যুদ্ধটা আসলে একটা ভিন্ন প্রেক্ষাপটের যুদ্ধ। আমার মন বলতেছে সেটা শতভাগ সত্যি। যে যৌন কেলেঙ্কারিতে বিল ক্লিনটন সোজা পার্লামেন্টের কংগ্রেসের সামনে দাঁড়ায় বিনীত হাতে হাত জোর করে ক্ষমা চেয়েছিল, আমি খুব ভালো করে জানি। ওই যে সেই লিওনস্কির বিষয়, আমার ভাবলে এখনো লজ্জা লাগে। কারণ হিলারি ক্লিনটন একটা ভদ্র মহিলাই মনে হয় আর কি, আর খারাপ না আর কি, ভালো। আমিও তো একজন বিবাহিত পুরুষ আর কি, তো সেরকম একজন বিশ্বস্ত ভদ্র মহিলা, সুন্দরী, প্রভাবশালী, ভালো বংশেরই হবে। তার একটা হ্যান্ডসাম ওয়াইফ, হাজবেন্ড যদি এমন একটা কুৎসিত নোংরা কাজ করে, তখন আসলে মরে যাওয়াই মনে হয় উত্তম হয়। যাই হোক, হিলারি তো আর চায় নাই যে মরে যাক, সুইসাইড করুক লজ্জায়। কিন্তু একটা পুরা জাতি, একটা পুরা পৃথিবীর সামনে এইভাবে হাত জোর করে ক্ষমা চাওয়া, তাকে তো ন্যাংটা করে সাজছে, প্রশ্নবাণে জর্জরিত করে। অ্যান্ড হি ওয়াজ কম্পেলড টু অ্যাপোলোজাইজ টু দ্য নেশন। যাই হোক, মাপ চেয়ে ইজ্জত রক্ষা করছে, নিজের রক্ষা করছে, ইমেজ রক্ষা করছে। এই যে অ্যাপস্টাইন কেস, যেখানে ডোনাল্ড ট্রাম্পের অনেক ছবি আসছে, সেটা 100%-এর মধ্যে 100% সত্য, তার যে স্বভাব, তার যে চরিত্র। আর এটা সম্পূর্ণরূপে আমি বিশ্বাস করি এটা ইসরায়েলের একটা দাবার গুটি। এটা হইলো হানি ট্র্যাপ। বাংলাদেশেও এখন বহু লোক হানি ট্র্যাপে পড়ে, আমাকেও ইভেন হানি ট্র্যাপে পড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে। আমি বলছি কিনা জানি না, একটু হিন্টস দেই। আমি 3টা গাড়ি ইম্পোর্ট করেছিলাম, রিকন্ডিশন গাড়ি, বাট গাড়িগুলো ছিল চমৎকার, অসাধারণ। আর রাত্র 11টা 11:30 মনে হয় চিটাগং। আমি যখন পোর্টের ভিতরে ঢুকি, আমার মন দুঃখ করতেছিল, আল্লাহ, রিকন্ডিশন গাড়ি ভাঙা চুরাই হয় কিনা। সো আমি যখন গাড়ি দেখলাম, আমি হতভম্ব হয়ে গেলাম। এত সুন্দর গাড়ি ওরা এক্সপোর্ট করে। আসলে ওদের দেশের একটা সিস্টেম আছে, এতটা মাইল গাড়ি চললে ওই গাড়ি আর জাপানে ব্যবহার করা যাবে না, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে হবে। তো তারা এক্সপোর্ট করে, এবং কাস্টমারও তো আছে। বাংলাদেশের মতন এরকম বহু দেশ আছে যারা একটু সস্তায় পায় আর কি।
ওই ভদ্রলোক অবশ্য আমাকে সোল এজেন্ট হতে বলছিল, ওর এজেন্ট হতে বলছিল বাংলাদেশে। তো তকদির, কপাল, যাই হোক, ওর জন্য আফসোস নাই, খারাপ লাগে বাট আফসোস নাই। তো সেই সেই গাড়ি তো ছিল অত্যন্ত চমৎকার গাড়ি ছিল আর কি। যাই হোক, কি প্রসঙ্গে আমি বলতে আনলাম, এই যে ইরানকে হারাই ফেললাম না, ইরানের সাথে ইরান আমেরিকার যে যুদ্ধটা আর কি। সো কার কি ক্ষতি হলো বা কে কি প্রাপ্তি হলো, যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে একেবারে ইরানকে উড়ায় দিচ্ছিল, একেবারে শেষ করে দিচ্ছিল। ইরান শেষ, ইরানের নেতা শেষ, ইরানের কামান বন্দুক শেষ, ইরানের নৌবাহিনী শেষ, এক কথায় সবকিছু শেষ। আমি তো বলছি ইরানের কুলখানিও করছি, কিন্তু সেই ইরান সদম্বে আজও টিকে আছে এবং সারা পৃথিবী বিস্মিত হয়ে। ও, হানি ট্র্যাপের কথা বলতেছিলাম, সরি। সো ওই গাড়িটা যখন আনি, বাসায় পৌঁছে, তখন আমি পত্রিকায় বিজ্ঞাপন দেই। তো বিজ্ঞাপন দেওয়ার পরে একজন ভদ্রলোক ফোন দিয়েই বলতেছে, কিভাবে আমার নাম জানছে আমি জানি না, মোয়াজ্জেম ভাই, আপনার গাড়িটা তো আমার বোনের খুব পছন্দ হয়েছে, আমার বোন আমেরিকা থেকে আসছে, বোন তো প্রেগনেন্ট, আসতে পারবে না, আপনি কি গাড়িটা নিয়ে একটু মিরপুরে আসবেন? তখন তার আগে আমার এরকম বহু 2-4টা ট্রেনিং হয়েছে আর কি। তো আমি বলছি যে সরি, আমি তো আসলে আমি মনে মনে ভাবতেছি, আমি তো আর মাছ বিক্রি করতে বসি নাই, মাছ নিয়ে আমি দরজায় ঘুরবো। আরো মনে মনে ভাবছি যে আপনার বোন প্রেগনেন্ট, তাতে কি হয়েছে, আপনি তো আসতে পারেন, আপনি তো আর প্রেগনেন্ট না। সো এইসব কথা বলি নাই, ক্লাসে যাই নাই। তো যাই হোক, আমি রিগ্রেট করছি যে আমি সরি, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম আর কি। সো আর অ্যাপ্রোচ করে নাই। সো এই যে হানি ট্র্যাপ আর কি, যাই হোক, আমি গেলেই হানি ট্র্যাপ করতাম। ততদিনে আমি বুঝে গেছি যে এই মিরপুরে একটা দল আছে এরকম, যারা হানি ট্র্যাপ করে, ন্যাংটা ম্যাংটা করে, মেয়েদের সাথে ছবি তোলে, তারপরে এগুলো ব্ল্যাকমেল করে, টাকা পয়সা নেয়। আরো একটা অফিসে গেছিলাম এই বাড়িধারার, সেটা অন্য ব্যাপারে আর কি। যাই হোক, যায় সেখানেও ওই একই অবস্থা, ট্র্যাপ অনেকটাই ওরকম আর কি। তো এখন তো অহরহ হানি ট্র্যাপ আছে, একেবারে বিভিন্ন বাহিনী থেকে শুরু করে, একেবারে সব জায়গায়, ফকিন্নি থেকে শুরু করে রাজরানী, সবাই হানি ট্র্যাপ করে, হানি ট্র্যাপে পড়ে, হানি ট্র্যাপে পড়া মরে। তো এই যে ডোনাল্ড ট্রাম্প বয়সের যৌবনের উন্মাদনায় হানি ট্র্যাপে পড়ছে, ওইখানে চুমাচুমি করছে, রাতে কাটাইছে, সেই ছবিগুলো সমস্ত কিছু আছে ইসরায়েলের হাতে। আর অ্যাপস্টাইনকে তো আসলে ও তো সেলের ভিতরে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার মানে আসলে ওর সম্পর্কে কোনো ইনভেস্টিগেশনই করা হয় নাই। এটা একটা সাজানো খেলা, যাতে ও কোনো কথা না বলতে পারে আর কি, এটাই হয়েছে। এটা আমেরিকার, এটাই হয়। ওই জন এফ কেনেডি, অমুক তমুক, ওই যে ইয়ে খ্রিস্টান ব্ল্যাক নেতা যে মারা গেল, কৃষ্ণাঙ্গ নেতা। সো এরকম অহরহ হচ্ছে ঘটনা। তো এটা খুব প্রকট। আর ইসরায়েল চাচ্ছে ইরানকে যে কোনো উপায় সাইজ করার জন্য। আর পৃথিবীতে 57টা দেশের মধ্যে একটা দেশও তো কথা বলে না। ওই যে আব্রাহাম অ্যাকর্ড, বহু 2-4টা মুসলিম দেশ দালাল, দেখেন না, ট্রাম্পের পাশে যায় বসে, তাকে মনে হয় যেন চাকরশালা, সুপলিশওয়ালা, এরকম একটা কিছু, চায়ওয়ালা, চোখ কিরকম করে মিটমিট করে, চোরের মতন। আর ইরান তো মাথা নতই করে নাই, ওদের সাথে মুখোমুখি কথাই বলতে তারা রাজি না। অ্যাটমের ব্যাপারে কোনো কথা বলতেই তারা রাজি না, বলছে এটা কোনো আলোচনার বিষয় নেই। যাই হোক, আজকের এজ অফ টুডে, সমস্ত আজকে 91তম দিনে ইরানের শর্তেই হরমুজ প্রণালী খুলে দেবে, টোল আদায় করবে না, কিন্তু তাদের যে জব্দ করা সম্পত্তি আছে সেগুলো দিয়ে দিতে হবে। তাদের তেল রপ্তানি করতে কোনো বাধা থাকবে না। তো একবার তেল রপ্তানি করতে পারলে, তাদের টাকা আসলে তো ইরানের এমনিতেও
অবস্থা যাই হোক না কেন, ওদের এর দাম যতই বাড়ুক না কেন, খাদ্যের কোনো অভাব নাই। আমি এটা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমি দেখি তো ওদের রাস্তাঘাট, বিভিন্ন ভিডিও, খুব যেতে ইচ্ছা করে। এত সমৃদ্ধ একটা দেশ, এত ফল ফ্রুট, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর রাস্তার পাশের খাবার, ফুটপাতের খাবার, অসাধারণ। যাই হোক, ওদের সাথে কাজ করছি। আমার একটা কলিগ ছিল ইরানের, আমার একটা ছেলে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ওই শেরাটনে যেত মাঝে মাঝে। ওর বাসায়ও আমি একদিন গেছি। ভদ্র ছেলে ছিল, ভালো ছেলে ছিল। যাই হোক, আমার বিআইও ইরানে চাকরি করছেন, ডক্টর, বলছে না, খুব ভালো মানুষ ইরানের, মজা টজাও করতো অনেক সময় আর কি, পুরুষ মহিলা সবার সাথেই। যাই হোক, ভালো মানুষ, খারাপ না। যত বাইরে থেকে মানুষে বলে খারাপ ভালো, বাংলাদেশকে খুব ভালো। বাংলাদেশ তো একটা ওপেন বেশ্যাখানা বলতে গেলে, এখন একটা চোরের রাজত্ব, একটা গজবের রাজত্ব। আমি তো অকপটে বলি, তাছাড়া আর আমি এটাকে কি বলবো। যাই হোক, সো সেই ইরানকে ধসায়া দিছে তো বহুদিন আগে, যেভাবে অঙ্গভঙ্গি করে। ইরান আক্রমণ করতে যায় নাই। আমেরিকা 10,000 মাইল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে পারমাণবিক অস্ত্র শস্ত্র, পারমাণবিক জাহাজ, উড়োজাহাজ, প্লেন, সব কিছু, মিসাইল, কামান নিয়ে ইরানকে দখল করতে আসছে। ইরানের 1 ইঞ্চি জায়গাও কি দখল করতে পারছে? এবং এই 90 দিন যে ইরান টিকে আছে, সারা পৃথিবী বিস্মিত হয়ে দেখতেছে যে একটা পরাশক্তির সামনে একেবারেই দিব্যি টিকে আছে, এবং এখনো একটু মানে তা হেলে পড়ে নাই। অনড়, অচল, অবিচল ভাষায় তারা কথা বলতেছে, তারা ছাড় দিবে না। এবং আজকে কালকে ওদের কোথায় কাতারে, কোথায় কুয়েতে মুয়েতে ব্যাপক আক্রমণ করছে। এবং আমি তো মনে করি তারা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। তাদের সব ফোর্স, তারা যারা মিসাইল টিজাইল যারা বানায়, যা মানে সামরিক সাজসরঞ্জাম, তারা কি বসে রয়েছে? তারা তো 24 ঘন্টা কাজ করতেছে। এখন এটা একটা অপরচুনিটি ওদের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে 1 ইঞ্চি জায়গাও হারাতে হয় নাই, তারা দিব্যি টিকে আছে। একটা টেস্ট। আর কি ইরান পৃথিবীর কোনো দেশকে ভয় করে কথা বলবে কখনো? কথা বলার কোনো সুযোগ আছে? আপনাদের কি মনে হয় কোনো সম্ভাবনা আছে যে ইরান পৃথিবীর আর দ্বিতীয় কোনো শক্তিকে ভয় করবে? যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, ইরান যদি তেল সমস্ত কিছু রপ্তানি করতে পারে, ওদের তো 25, 30, 40 বিলিয়ন টাকা ডলার আটকায় রাখছে, সেটা যদি রিলিজ করে দেয়, যে শর্ত টর্ত নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তো ইরানকে কি আর পিছনে ফিরে তাকাতে হবে? আমার তো মনে হয় না। সো আর পরমাণু তো এটা নিয়ে কোনো আলোচনাই নেই। আমি তো বলছি ইরান যে কোনো সময়, অ্যাট এনি মোমেন্ট, তারা তাদের পরমাণু বোমা পরীক্ষা করবে। এটা আপনারা সুনিশ্চিত থাকতে পারেন আর কি। সো এই যে আমি বলতেছি 100 বছর আগে, মানে একটু দ্বিধা দ্বন্দ্ব ছিল যে আমেরিকার সাথে ক্ল্যাশে যাব, পারবো কি পারবো না, আমরা টিকবো কি টিকবো না, ইরান থাকবে কি থাকবে না। ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নিঃসন্দেহে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক লোকজন মারা গেছে, বিশেষ করে স্কুলের কিছু ছেলে মেয়ে মারা গেছে, যেগুলো খুবই বেদনাদায়ক। তারপরে অনেক নেতৃত্ব, অনেক জেনারেল, তারপরে ওদের যে খমেনি, উনি মারা গেছেন। হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকারও ক্ষতি কম হয় নাই। এবং আশেপাশের যে সমস্ত মুসলিম দেশ, ওদের তো এখন কলিজা খালি দুক দুক করে। ওরা কোনোদিনও আর মাথা তুলে দাঁড়াতে পারবে না ইরানের সামনে। সৌদি আরব তো ভয়তেই ইরানের সামনে দাঁড়াবে না। হয়তো ডিপ্লোম্যাটিক ওয়েতে একটা মিনিমাইজ করবে বা চক্রান্ত করবে ওই ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে মিলে, এটা করতে পারে। এটা তো প্রমাণিত হয়েছে। তো এগুলো তো মোনাফেক করবে। কিন্তু সামনাসামনি মনে হয় কেউ আর কখনোই ইরানকে উত্ত্যক্ত করবে না, বা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতন দুঃসাহস অর্জন করবে বলে আমি অন্তত মনে করি না। সেরকম সেই শক্তিতে যতদিন তারা চলে যাবে, ততদিন ইরান আরো ডাবল শক্তির পর্যায়ে চলে যাবে। আর ওই যে ইসরায়েল শুধু তাদের অস্তিত্বের জন্য, ওই বেটার ক্ষমতার জন্য, ওই বেটার তো অ্যাগেনস্টে অনেকগুলো কেস কামারি আছে, সে তো হবে অ্যারেস্ট, তার মন্ত্রিত্ব চলে যাবে। সে এই যুদ্ধের অজুহাত দেখাইয়া, যুদ্ধ বাজায়া
একটা শুধু তার ক্ষমতাটাকে ধরে রাখতেছে, তার বিরুদ্ধে যে অসদাচরণ, তার বিরুদ্ধে যে আত্মসাতের কেস কামারি আছে, সেগুলোতে সে নিষ্কৃতি চাচ্ছে, যার জন্য ওই অ্যাপেস্টাইনের ওই 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 হানি ট্রাপের ভয়, জুজুর ভয় দেখায় ট্রাম্পকে বারবার টেনে আনতেছে এই যুদ্ধে। কিন্তু আমেরিকার জনগণ কেউ চায় না এই অনাহত যুদ্ধ। যে বিবেকবান, আমি বলছি আমেরিকার সাধারণ মানুষরা অনেক 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 ভালো, অনেক ভালো মনের, অনেক উদার, অনেক সৎ, তো তারা এই যুদ্ধ চায় না। কিন্তু ওই যে ওই বেটা, ওর যে দুর্বলতা আছে, ওর যে অন্ধকার একটা দিক আছে, সেটা তাকে তো ইমপিচ করবে ওই সবগুলো প্রকাশিত হলে। এই 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 একটা প্যাচে পড়ে ইরানকে আক্রমণ করলো। এখন তো আসলে পারতেছে না, ইসরায়েল আর জোর দিয়েই বা কি করবে? তার বস তো চেষ্টা কম করে নাই। সেই সেই কি ব্লাস্টার দিয়া, বোম দিয়া, বাংকার ব্লাস্টার দিয়া চেষ্টা করছে, তো কিচ্ছু কাম হয় নাই, হয়তো বোতা হয়ে গেছে। উল্টা আরো সেগুলো ইনট্যাক্ট পাইছে, তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেই বোমা বানাচ্ছে। এখন তো দোস্তুর মতন ভয়তেই আছে। আরো অনেক ঘটনা আছে, ওই যে রিপার ড্রোন যেগুলো দামি কয়েক বিলিয়ন ডলার, সেগুলো দখল করছে, সেগুলো তারা রিভার্স করে ইঞ্জিনিয়ারিং করে তার টেকনোলজি তারা হাতায় নিচ্ছে ইরান। তো ইরান তো এখন আরো শক্তিশালী। সো এখন আর ইসরায়েল আর ট্রাম্পের উপরও জোর খাটাচ্ছে না, আর ট্রাম্পও ইসরায়েলের সব কথা শুনতেছে না, কারণ পারতেছে না ইরানের সাথে আসলে না ঘরকা না ঘাটকা, না সামনে যেতে পারে না পিছনে যেতে পারে। ইরানের এখানে গিয়ে এমন একটা কাদায়, এমন একটা প্যাকে জড়াইছে, ওই যে চোরা বালু আছে না, চোরা বালুতে আটকা পড়ে গেছে এই দুইটা রাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প তো শুধু ইসরায়েলের জন্য যুদ্ধ করতে আসছে। ট্রাম্পের ইন্টারেস্ট কি, আমেরিকার ইন্টারেস্ট কি আমেরিকাতে, এই ইরানে? আমেরিকার কাছে, আমেরিকার নেইবার না আমেরিকারে কামড়াইতে গেছে বা কিছু করতে গেছে? বিশ্ব পলিটিক্স মানে হলো একটা, আমি তো বলছি সবচাইতে পৃথিবীতে সবচাইতে নোংরা কাজ হলো এই রাজনীতি। সমস্ত অশান্তির মূল, সমস্ত যুদ্ধ, সমস্ত মারামারি, এগুলোর চামড়া এত মোটা। এই যে শিশু অনাথ মারা যায়, ঘর বাড়ি ধ্বংস, এর জন্য ওদের কোনো অনুভূতি নাই, এগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই, মানুষের কোনো সামান্যতম কোনো অনুভূতি এদের নাই। আর ইসলামের নবী যুদ্ধের আগে সব স্পষ্ট করে বলে দিছে, কোনো বৃদ্ধ মানুষকে আঘাত করবো না, কোনো শিশুকে, কোনো স্ত্রী লোককে কোনো খ্যাত পড়াবো না, কোনো এটা করবো না, কোনো বেসামরিক স্থাপনায় আঘাত করবো না, সুস্পষ্টভাবে বলা ছিল। এবং এর জন্য কেউ করলে তার জন্য শাস্তিও ছিল। আর এখন তারা নির্বিচারে মানুষ পাখির মতন গুলি করে হত্যা করে, তারপরেও ওই হায়নার মতন অট্ট হাসি দেয়, কিভাবে কথা বলে বুক চোখ ভেঙায়া। যাই হোক, তো এর পরিণতি ভালো হয় না। আপনাদের অবগতির জন্য বলছি, আমি জীবনে খুব কাছ থেকে এরকম হয় না, আমার লোকাল হয় না, এই দেশের হয় না, আপনারাও দেখছেন অনেকে, আমি আমার গ্রামের দেখছি, একদম কাছের আমাদের আত্মীয়র মধ্যে দেখছি আমি আস্ফালন, অট্টহাসি, তাদের সেই বিকৃত অঙ্গভঙ্গি কাছ থেকে দেখছি। কিন্তু এমনই পরিণতি হয়েছে, এমনই কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট পরিণতি হয়েছে, এটা আমার চোখে দেখা। আর এই দেশের ঘটনা বহুল, তো ঘটনা বলি, সেই স্বাধীনতা যুদ্ধের সময় তো আমি বারবার বলছি, আমি তো তখন ইন্ডিয়াতে ছিলাম 4 মাস। এই যে চেতনার কাহিনী বলে, এই যে চেতনা, এখন কেমন চেতনা দেখেন না, আজকে দেখছি যে বলছে এই বাংলাদেশ লয়ে লাও। তো এই তো চেতনা, 71-এর চেতনা, এটাই হলো চেতনার বড়ি। আর পাকিস্তান আমলে বলছি, এদিকে একটা ঢিল মারারও সাহস পাইতো না। তো আমি তো দেখছি, আমি তো তখন ইন্টারমিডিয়েট পাস করছি, ফার্স্ট ইয়ার, সো বাচ্চা মানুষ তো না, নেহাত যথেষ্ট বুদ্ধিশুদ্ধি হয়েছে, যথেষ্ট দেখছি। আর ইন্ডিয়াতে তো 4 মাস ছিলাম, একটা ঢিল মারারও সাহস পাইতো না। আর এই চেতনা দিয়া এই দেশটাকে ভাঙাইয়া এখন এটারে গিলে খেতে চায়, এই হলো অবস্থা। যাই হোক, ইরানের দিকে আমার মনে হয় ফের যদি আমেরিকা বা ইসরায়েল একটা ঢিলও ছড়ে, তাও চিন্তা করবে, বহুবার চিন্তা করবে। 10,000 মাইল, ইরান তো যে কোনো সময় হাইপারসনিক, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা আছে এই জগতে, তারা সেগুলোতে আরো অ্যাডভান্স করবে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়। তাদের উড়োজাহাজের আর দরকার নাই, তাদের দরকার প্রোটেকশন, তাদের দরকার শত্রুর
যা যা আছে সব ধ্বংস করার। তাদের তো আর উড়োজাহাজ দরকার নাই, নৌবাহিনীর জাহাজও দরকার নাই। আর কাছে ইরানের ল্যান্ডে, ভূমিতে ল্যান্ড করা এমনই একটা জায়গায় ইরান দেশটা অবস্থিত, যেখানে ঢোকা, যেখানে ল্যান্ড ফোর্স নামায়া যে ইরানকে দখল করে নেবে 11 লক্ষ 10 লক্ষ বর্গ কিলোমিটারের একটা দেশ, 8-10 কোটি মানুষ। ইটস নট এ ম্যাটার অফ জোক। তাবা করে ফেলবে, একদম ভর্তা বানায় ফেলবে, ভর্তা বানায় তারপরে খাবে ওখানে। এত সহজ নয়। আর ইরানিরা ওই যে একটা হারামজাদা পাহলবি, এটা তো গেছে, এটা গোল্লায় গেছে, এটার জিন্দেগি শেষ। এই মোনাফেকটা আর কখনো মাথা তুলে দাঁড়াবে না, কথা বলবে না। আর ইরানে যতগুলো চামচা মামচা ছিল, যেগুলো রাস্তায় নামতো, মনে করেন কি সেগুলোকে কি সাইজ করবে না? সেগুলোর খুঁজা বাইর করে এগুলোর একেবারে মানে বললাম তো, তখন তো কইছে 30,000 বিপ্লবী মারছে। এখন তো আর কেউ জিজ্ঞেস করার, কাউকে জবাবদিহি করবে না। যুদ্ধ অবস্থার ভেতরে একেবারে সোজা কতল করবে, এবং তাই করাই উচিত। যে অবস্থা ইরানকে করছে আমেরিকা এবং ইসরায়েল মিরা, তাদের দোসর হইয়া তাদের দালালি করবে ইরানি মানুষ, আর ইরান সরকার সেটা বরদাস্ত করবে? এটা কখনোই হতে পারে না। তো যাই হোক, মনের দিক থেকে, সাহসের দিক থেকে ইরান একদম 100 বছর 100 বছর এগিয়ে গেছে। কাকে ভয় করবে? কেন ভয় করবে? কি কারণে ভয় করবে? দে আর এনাফ টু ডিফেন্ড দেমসেলভস। আর বাহির থেকে কারা এসে ইরানকে দমায় রাখবে? কারা এসে ইরানের উপরে গুটি চালবে? কারা এসে ইরানের উপরে ডমিনেট করবে? এইরকম কোনো মুসলিম শক্তিও নাই, আর কোনো অন্য ধর্মীয় কোনো শক্তিও পৃথিবীতে নাই। ছিল একমাত্র ইরান। চীনের সাথে তো আর লাগালাগি হবে না, রাশিয়ার সাথেও আর লাগালাগি হবে না। আর লাগালাগি হলো যেখানে আমেরিকা যেখানে নাকানি চোবানি খেয়ে গেছে, সেখানে চীন আর রাশিয়া জানি না কতটুকু পারবে আর কি, কতটুকু টিকবে। আর কেনই বা তারা যুদ্ধ করতে যাবে? যুদ্ধ করার তো তাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন বলছি যে ইরান 100 বছর এগিয়ে গেল। আর এই যে এখন তো আমেরিকাকে প্রত্যেকটা দেশ, ইউরোপীয় ইউনিয়নের সাথে তার লাগালাগি, সবগুলো দেশকে নেগলেক্ট করছে। কানাডাকে দখল করে নিতে চাইছে, গ্রিনল্যান্ডে দখল করবে, এই ন্যাটোর সদস্যগুলোকে তো যা তা বলে গালিগালাজ করছে, মিডল ইস্টের লোকগুলোকে বলছে তোরা আমার পাশ হাসুমাও। তো সবাইকে অপদস্থ করছে, সবাই তো এর প্রতি আসলে এখন একটা বৈরী ভাব আর কি। সো পৃথিবীটার একটা আসলে আমূল পরিবর্তন দরকার ছিল। এখন কতটুকু হবে আমি সেটা জানি না, বাট দরকার, এই সিস্টেমেরই চেঞ্জ করা দরকার। আর এই ক্ষেত্রে মুসলিম উম্মাহ হলো সবচেয়ে বড় একটা গাদ্দার, গদ্দপ, এগুলো হলো ইতর। সব কারো কোনো একটা ভালো সৎ শাসক কোনো দেশে নাই। আর এরা দেশের জন্য যতটা না কাজ করে, তার চেয়ে বেশি কাজ করে ব্যক্তির স্বার্থে, নিজের টাকা পয়সা, নিজের আরাম আয়েশ, মেয়ে মানুষ, মদ মাগি, এইসব নিয়ে এরা বেশিরভাগ থাকে ব্যস্ত আর কি। দুই একটা দেশ যেটা আছে পাকিস্তানের আভ্যন্তরীণ অনেক সমস্যা। তুরস্কে তো যে কোনো সময় গিলে খেতে চায়, আমি বারবার বলছি। তবে তুরস্ক বুদ্ধিমান আছে, আমার মনে হয় দূরদর্শিতা আছে, আগাচ্ছে ধীরে সুস্থে। যে কোনো সময় পরমাণু শক্তিও তারা অর্জন, পরমাণু তো তাদের দেশে আছে, সেটা তো ন্যাটোর পরমাণু বোমা আছে 50টা 52টা ইনসার্লিক ঘাঁটিতে ওদের আছে। যাই হোক, সো ইরান এগিয়ে গেল, মুসলমানদের একদম ফ্রন্ট লাইনে চলে গেছে, এবং একটা পরাশক্তি হয়ে যাবে। যে কোনো সময় তারা পরমাণু শক্তি অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।